এই দুইটা বিষয়ে সরকার খুব গড়িমসি করে, সরকারের খুব একটা আগ্রহ নাই। তারা কিছু হলেই বলে সংস্কার সংস্কার, আর কিছু বাকোয়াজি কথাবার্তা বলে যে শেখ হাসিনার বিচার না হলে নির্বাচন হবে না। হুম। শেখ হাসিনা যে গণহত্যার নির্দেশ দিয়েছে, উনি যে একজন আত্মস্বীকৃত খুনি, এটা তো ওনার ভাষণেই আছে। 17ই না 18ই জুলাই মহরমের দিন উনি যে কালো পোশাক পরে ভাষণ দিলেন, সেই ভাষণেই তো উনি প্রকাশ্যে এটাতে এই হত্যার এদেরকে যে যারা মাঠে নেমেছিল তাদেরকে যে শাস্তি করা উচিত, হত্যা করা উচিত, প্রকারান্তরে তো উনি বলে গিয়েছেন। নির্বাচন নিয়ে যে এক ধরনের একটা ধোঁয়াশাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা আসলে আমাদের জন্য খুব হতাশাজনক। আমরা যারা গত জুলাই আগস্টে আমরা একটা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, বিপ্লবে যুক্ত হয়েছিলাম দেশ এবং দেশের বাইরে থেকে। তো সবারই তো একটা ধরেন যে আহ, আমরা যেই জায়গা থেকে বা যেই চিন্তা ভাবনার জায়গা থেকে এখানে যুক্ত হয়েছিলাম, আমাদের একটা পরিকল্পনা ছিল যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং একটা কিভাবে জনগণের অধিকার এবং নাগরিকের যে নাগরিক হয়ে ওঠা, মানে আপনার যে ভোটাধিকার বা আপনি রাষ্ট্র পরিচালনায় আপনার যে অংশগ্রহণ, রাষ্ট্রের উপর যে জনগণের মালিকানা, সেটা আমরা নিশ্চিত করতে পারবো। এবং সেই জনগণের মালিকানা নিশ্চিত করার একটা উত্তম পন্থা হচ্ছে নির্বাচন। নির্বাচন করে আপনি যাদেরকে ভোট দেবেন তাদেরকে দেয়া। তো এখন এইখানে আমাদের এই দেশে আমরা কিন্তু যেটা কিন্তু লক্ষ্য করছি। প্রবলেমটা হলো মানে যে, মারুফ ভাই একটু ফ্রাঙ্কলি কথা বলে, নির্বাচন তো এর আগেও হয়েছে, শেখ হাসিনা আমলে সবসময় নির্বাচন হয়েছে। হুম। হুম। এখন নির্বাচনটাই যদি একমাত্র পন্থা হয়, কোন ধরনের নির্বাচন সেটির উপরে নির্ভর করে, এবং না সেই আপনার নির্বাচনটা কি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এবং ওই আগের মতো যদি নির্বাচন দিতে, তাহলে আর পরিবর্তন করে লাভ কি, এই ধরনের প্রশ্ন তো উঠছে। না, নির্বাচনটা তো আর আগের মতো হবে না। এই শেখ হাসিনার আমলে যে নির্বাচন হয়েছে বা এরশাদের আমলে 86 সালে যে নির্বাচন হয়েছে, বা এরকম তো নির্বাচন হবে না। নির্বাচনটা হবে, আমি যেটা বলছি যে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়া জনগণকে, মানে জনগণের যে কর্তা সত্তা কর্তৃত্ব রাষ্ট্রের উপর, সেটা হুম। প্রতিষ্ঠা করা। সে আপনি যে রাষ্ট্রের উপর আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠার হচ্ছে আপনার যে শাসক, আপনি আমরা শাসক শব্দটা ব্যবহার করি বটে, মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনি যাকে দিবেন, যে হুম। আপনার হয়ে চাকরি করবে, এটা তো যে নির্বাচিত হচ্ছে। আমরা তো এক ধরনের ধরেন কলোনিয়াল চিন্তা ভাবনা থেকে মাস্টারের কি বলবো যে স্লেভের একটা ধারণা আছে যে শাসক এবং শোষিত। হুম। এখানে তো জনগণ তো শোষিত হওয়ার জিনিস না। জনগণ হচ্ছে তার যে রাষ্ট্র, নিজের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করার জন্য কিছু লোককে অ্যাপয়েন্ট করবে এবং তারা রাষ্ট্রকে সার্ভ করবে। এই যে অ্যাপয়েন্ট করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে নির্বাচন। তো আমাদের দেশে তো যেহেতু গণতন্ত্র আপনার ওইভাবে বিকশিত হয় নাই, গণতান্ত্রিক চর্চা আমাদের খুব একটা ভালো না, যেই কারণে কিন্তু আমাদের এই যে রাষ্ট্র পরিচালক, আমরা যাদেরকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যাই বলি না কেন, এদেরকে নিয়োগ করার যে প্রক্রিয়া, সেটা ব্যাহত হয়েছে বারবার। এখন এই কারণেই আমরা চাচ্ছিলাম যে এখন একটা এই এই সরকারের অধীনে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে। সেই জায়গায় আমরা এই আমাদের যারা সার্ভ করবে, একদম সহজ বাংলায় বললে আমাদের যারা কর্মচারী হবেন প্রজাতন্ত্রেরকে পরিচালনার জন্য, সেই কর্মচারী নিয়োগের যে প্রক্রিয়া, সেটা আমরা করব। কিন্তু এইখানে আমরা হতাশ যে এই জায়গায় আমরা কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেখতে পাচ্ছি না। হুম। আপনার কিন্তু আগস্টের পরেই আমার কাছে মনে হচ্ছে যে একটা পরিকল্পনা ঘোষণা করা উচিত ছিল যে ঠিক আছে আমরা এইটা এইটা করব, আমরা অমুক সময় এটা করব, এই করব, এই দেন আমরা একটা ইলেকশন করব। ইলেকশন করে যে নির্বাচিত যে যারা হবেন তাদের কিন্তু হাতে এখানে রাখতে। একটা জিনিস একটু জানতে চাই, ডক্টর মারুফ মল্লিক। হুম। এই আন্দোলন পরবর্তীতে যে সরকারটি বর্তমানে রয়েছে, এই আন্দোলনটি কি আসলে শুধুমাত্র একটা নতুন সরকার আসবে এবং সেই সরকার এসে একটা নির্বাচন করে রাজনৈতিক দলের কাছে বা কোনো একটা রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই এই বৃত্তের মধ্যেই কি আবদ্ধ কিনা, নাকি এর চেয়ে আরো অনেক বেশি করণীয় বা করার কথা না, বর্তমান এর বাইরে এই আপনি আশায়? কিভাবে আপনি যাবেন? আপনি এটাকে কোন ভাবে, এটা কি একটা তত্ত্বাবধায়ক মানে এই সরকার শুধুমাত্র বৃত্তের এটা তো নির্বাচনটাকে এই এই কেন্দ্র করে এই হুম। এই বৃত্তের মধ্যেই তো আপনার আবদ্ধ। কারণ এই যে জুলাই আগস্টে যে দ্বন্দ্ব বা সংঘাতটা হয়েছে, এটা কেন হয়েছে? এটা তো হইছে যে রাষ্ট্রটা আপনার কিভাবে পরিচালিত হবে সেটাকে নিয়েই তো সংঘাত। আমরা শেখ হাসিনাকে কেন আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি? কারণ আমরা মনে করেছি শেখ হাসিনা নির্বাচিত না, অনির্বাচিত। উনি উনি রাতের বেলা ভোট করেছেন, জনগণের ম্যান্ডেট নেই উনার প্রতি, তাই তো উনার 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 বিরুদ্ধে মাঠে নামা হয়েছে। এটাই তো মূল বিষয়। আপনার পলিটিক্সের সব কিছুর কেন্দ্রবিন্দু তো হচ্ছে রাষ্ট্র পরিচালনা। সেই পরিচালনা করার জন্যই তো নির্বাচন, নির্বাচনের বাইরে তো আর কিছু নাই।
এখন আপনি যদি অনির্দিষ্টকালের জন্য অনির্বাচিত সরকার ক্ষমতায় রাখেন, তাহলে তো শেখ হাসিনা আর এই সরকার তো একই। শেখ হাসিনা তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। এখন এই সরকারকে আপনার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু একটা আমরা বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, যাই হুম। বলি না কেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে ফেসিবাদের গণহত্যার দায়ভার নিয়ে। তাদেরকে একটা সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি ট্রেনটাকে লাইনে তুলে দিবেন, যে ট্রেনটা লাইনচ্যুত হয়েছে। এরপরে যখন ট্রেনটা এই লাইনে চলতে থাকবে, সেখানে আপনি কিছু মেকানিজম ডেভেলপ করবেন যেন ট্রেনটা ঠিকমতো লাইনে চলে, বাট তার নির্দিষ্ট কিন্তু এর গন্তব্যে চেয়ে গিয়ে বেশি থামে। কি বেশি কি ভাবার সুযোগ রয়েছে, বা বেশি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত কিনা বা আমাদের প্রয়োজন কিনা এই সরকারকে? যেমন এর আগেও তো শেখ হাসিনা ছিল, সেটাও রাজনৈতিক সরকার ছিল, সে সময় নির্বাচন হতো। এর থেকে বের হয়ে ওই সময়কালীন এই ধরনের রাজনৈতিক ব্যবস্থার কারণে একটা অভ্যুত্থান হলো, এরপরে আমরা নতুন বাংলাদেশের দিকে শুরু করলাম। এর এই সরকারের কাছে কি আমরা এর চেয়ে বেশি প্রত্যাশা করতে পারি না, যে এর আগের মতো সরকার ফ্যাসিজমের যেন আর কখনো বাংলাদেশে আবির্ভূত না হয়, সেই ব্যবস্থাটা করতে দেওয়ার তো মনে হয় এইটা সুযোগ দেওয়া উচিত এইটা বলে মনে করেন? ধরেন আপনার রাজনীতিতে এইটা খুবই একটা, আমি বলবো যে মানে অবাস্তব পরিকল্পনা। মানে আপনি যদি পলিটিক্যাল রিয়েলিজমের জায়গা থেকে চিন্তা করেন, যে আপনার ফেসিবাদ যেন আর ফিরে না আসে, হ্যাঁ, আমি আমি বলবো তাই বলে কি আপনি ফেসিবাদ মেনে নিবেন না? ফেসিবাদ যেন আর ফিরে না আসে, এই জন্য আপনার এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। ধরেন হুম। এখন আপনি যেই দেশে থাকেন সেই দেশেও কিন্তু ফেসিবাদ যে আর ফিরে আসবে না আপনি হলফ করে বলতে পারবেন না। অথচ পৃথিবীর না, অন্যতম কিন্তু সভ্য এখন এখন আপনার হাতে গণতন্ত্রের একটা দেশ নাটাই হচ্ছে আছে, কানাডা। এখন আপনার হাতে একটা নাটাই আছে, কিন্তু আপনি হ্যাঁ, অন্তত আবার পক্ষে বিচার আবার করার আবার একটা আপনি সুযোগ আছে যে দেখেন আমি কাউকে যুক্তরাষ্ট্র, আপনি। আপনি হুম। আপনি আপনি দেখেন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল সিস্টেম খুবই ট্রান্সপারেন্ট এবং খুবই হুম। জনবান্ধব, এবং হুম। স্বচ্ছতার দিক থেকে তারা খুবই এগিয়ে আছে। এখন তাদের দেশে তো ট্রাম্পের মতো একজন শাসক নির্বাচিত হয়েছেন হুম। জনগণের ভোটে, তাই না? হুম। এই জায়গাটায় আপনাকে যেটা করতে হবে, আপনি জনগণকে সচেতন করবেন। আমরা যেটা বলি যে গণতান্ত্রিক শিক্ষা বা লিটারেসিটা, ডেমোক্রেসির লিটারেসিটা বাড়াতে হবে, যেন হুম। নেতৃত্ব নির্বাচনে জনগণ সচেতন হয়, যাকে তাকে ভোট না দেয়। হুম। ধরেন মানুষের যে নেতৃত্ব বাছাইয়ের যেন তার একটা সক্ষমতা থাকে, পরিকল্পনা থাকে, দলান্ধ না হয়ে যায়, যে ঠিক হুম। আছে উনি দাঁড়িয়েছেন, আমি অমুক দলকে সমর্থন করি, তাহলে তাকেই ভোট দেবো, এরকম যেন না হয়। তো হুম। যেটা আমরা আলাপ করছিলাম, যে আপনি যেটা বলছিলেন যে এই নির্বাচনই কি একমাত্র প্রক্রিয়া নাকি, আমার কাছে তো তাই মনে হয় যে নির্বাচন করে আপনি একটা, এখন ধরেন আপনি যেটা আমি বারবার আপনার অনুষ্ঠানেও বলেছি, যে আপনি বিশাল সংস্কার করে ফেললেন, করার পরে একটা নির্বাচন দিলেন, সেই হুম। দলটা যদি ব্রুট মেজরিটি পায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, এবং সেই দল যদি সব সংস্কার আপনাকে বাতিল করে দেয়, তাহলে আর কি করতে হবে আপনাকে? তাহলে আপনাকে কিন্তু আবার পথে নামতে হবে। জি। এখন কেউ কেউ বলে আমরা কি বারবার পথে নামবো? হ্যাঁ, হুম। রাজনীতি তো আপনার বারবার পথে নামারই বিষয়। আপনি নাকি চিরন্তন আবার কি চিরস্থায়ী বন্দোবস্ত, জুলাই আগস্টের হ্যাঁ, মতো শেষ সময় আসবে বাংলাদেশে খুব শীঘ্রই মনে করেন আপনি? চিরন্তন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বলে পৃথিবীতে কোনো কিছু নাই। হুম। আপনার রাষ্ট্র যে ধারণা, হুম। যেইভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, আমরা তো কেউই যুদ্ধ চাই না। কেউ যুদ্ধ চায়? আপনি যদি একটা ভোট করেন, কেউ প্রকাশ্যে বলবে যে আমি যুদ্ধ, সহিংসতা, হত্যার পক্ষে। তাই বলে কি পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়েছে? হয় নাই। তাই বলে আবার যুদ্ধের পক্ষেও না কিন্তু সবাই। যুদ্ধটা যেন না হয়, সেটার জন্য আপনার সবসময় একটা প্রচেষ্টা থাকবে। সেই প্রচেষ্টার জন্যই জাতিসংঘ গঠিত হয়েছে, আপনার ডিসআর্মামেন্ট প্যাক্ট হয়েছে, নানান ধরনের আন্তর্জাতিক উদ্যোগ আছে। জি। তো পলিটিক্যাল প্রসেসটাই একটা এইরকম, আপনাকে সবসময় জি। অ্যাক্টিভ থাকতে হবে, জি। যেন এরপর এরপর আপনার নৈরাজ্য এরপর বা আরেকটা বড় যুদ্ধ সিদ্ধান্ত সংঘাত বাকি না হয়, রয়েছে, ফেসিবাদ ফিরে না আসে। আরেকটা সিদ্ধান্ত বাকি রয়েছে, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে? আওয়ামী এইটাতে লীগের আমি ভবিষ্যৎ। আসতেছিলাম, আপনি যেটা আমাকে বলতে চাইছিলেন সেই সময়। দেখেন, আমরা কিন্তু এই সরকারের নির্বাচন নিয়ে কোনো পরিকল্পনা দেখছি না। এই সরকারের দুইটা গুরুত্বপূর্ণ কাজ, একটা হচ্ছে না, একটা গণতান্ত্রিক, টাইমলাইন যেটা দিয়েছে, এটাকে আপনি মনে করেন কিনা যে এটা? আমি বলছি ধরেন এই সরকারের গুরুত্বপূর্ণ কাজ দুইটা। একদম প্রথম যেটা হচ্ছে এই দেশটাকে নির্বাচনের জন্য প্রস্তুত করা। দ্বিতীয়ত এই আওয়ামী লীগ সরকার এবং তাদের যে খুনি নেতৃবৃন্দ আছে তাদের বিচারের কাজ দ্রুত করা। আপনি দেখবেন এই দুইটাই বিষয়ে সরকার খুব গড়িমসি করে, সরকারের খুব একটা আগ্রহ নাই। তারা কিছু হলেই বলে সংস্কার সংস্কার, আর কিছু বাকোয়াজি কথাবার্তা বলে যে শেখ হাসিনার বিচার না হলে নির্বাচন হবে না। আপনাকে শেখ হাসিনার বিচার করতে না করছে কে? আপনি আজকে 7 মাস হয়ে গিয়েছে, 7 মাস কি দৃশ্যত কি বিচারের প্রক্রিয়া আগাইছে আমরা জানি না।
এটা তো এমন আপনার 50 বছর 60 বছর আগের পুরনো ঘটনা না যে আপনাকে খুব তদন্ত অনুসন্ধান ইনকোয়ারি করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, তারপরে সাক্ষী সাবুত নিয়ে আপনি অনেক যাচাই বাছাই করে এটার বিচার করবেন। এটা 6 মাস আগের ঘটনা। হুম। শেখ হাসিনা যে গণহত্যার নির্দেশ দিয়েছে, উনি যে একজন আত্মস্বীকৃত খুনি, এটা তো ওনার ভাষণেই আছে। 17ই না 18ই জুলাই মহরমের দিন উনি যে কালো পোশাক পরে ভাষণ দিলেন, সেই ভাষণেই তো উনি প্রকাশ্যে এটাতে এই হত্যার এদেরকে যে যারা মাঠে নেমেছিল তাদেরকে যে শাস্তি করা উচিত, হত্যা করা উচিত, প্রকারান্তরে তো উনি বলে গিয়েছেন। কই আপনার তো এটা বিচারের তো আমরা কোনো অগ্রগতি দেখি না। আওয়ামী লীগ যে এত মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, জাতিসংঘের প্রতিবেদনে তো সেটা প্রমাণিত হয়েছে একদম সুস্পষ্টভাবে। সেই প্রতিবেদন আমলে নিয়ে তো এই সরকার আওয়ামী লীগের দল হিসাবে বিচার করতে পারে, এই সরকার তো করে নাই। উল্টা ট্রাইব্যুনাল যেন কোনো দলের বিচার করতে না পারে, ট্রাইব্যুনালের আইনের সংশোধনীতে যে অপশন ছিল সেই অপশন উপদেষ্টাদের বাধার মুখে বাতিল করা হয়েছে। 2-3 জন উপদেষ্টা একদম সরাসরি ভেটো দিয়েছেন যে না, কোনো হুম। দলের বিচার করা যাবে না। তার মানে কি আওয়ামী লীগের বিচার করা যাবে না? হুম। এখন আপনি নির্বাচনের কথা বলতে চাচ্ছেন না, সুনির্দিষ্ট রোডম্যাপ দিচ্ছেন না যে কবে নির্বাচন হবে, কি হবে না হবে, এটা নিয়ে আপনি তালবাহানা করছেন। আপনি আওয়ামী লীগের বিচার করছেন না, আপনি তালবাহানা করছেন। আর হুম। আপনি বলছেন সংস্কার করব, সংস্কার করব। এটা খুবই হাস্যকর কথাবার্তা। আপনি সংস্কারের মূলা ঝুলিয়ে আপনি নির্বাচনের কথাবার্তা বলছেন না, পাশাপাশি আপনি বিচার প্রক্রিয়াও দীর্ঘায়িত করছেন। আপনি দেখেন গতকাল কিন্তু জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক কমিশন ফলকার তুর্ক উনি বলেছেন যে বাংলাদেশ চাইলে আইসিসিতে যেতে পারে। এর এর আগেও উনি বলেছেন, প্রতিবেদন যিনি যখন প্রথম প্রকাশিত হলো তখনও বলেছেন, সেখানে কিন্তু এটা জি। বলা আছে যে আইসিসিতে যেতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে কি আইসিসির কোনো আপনার এই যাওয়ার উদ্যোগ আছে? এবং আমরা গত ডিসেম্বরের দিকে একটা সংবাদপত্রে একটা খবর দেখলাম যে এই জাতিসংঘের যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল হুম। তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় ঠিকমতো তথ্য দিয়ে সহায়তা করে নাই। মানে তারা তথ্য চেয়েছে, তারা দেয় নাই। এই যে আমাদের সময় আমরা ওখানে পড়লাম যে জামায়াতে ইসলামী জাতিসংঘের প্রতিনিধি দলকে সাক্ষাৎকারই দেয়নি, সহায়তাই করে নাই। তার মানে কি আপনি সংস্কার করে আপনি এইসব করে আপনি কি তাহলে বেসরকারি অনির্বাচিত প্রতিনিধি হিসাবে রাষ্ট্র ক্ষমতায় বেশি দিন বসে থাকতে চাচ্ছেন? এটা তো সন্দেহের আচ্ছা, তার মানে জনগণের সৃষ্টি করছে। আপনি মনে করছেন যে নির্বাচনটাই এখানে খুব একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই সরকারের, এবং নির্বাচনই। অবশ্যই রাষ্ট্র পরিচালনার মূল বিষয় হচ্ছে নির্বাচন, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য থেকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, জি। রাজনৈতিক ভাবে সেই রাষ্ট্রটাকে পরিচালনা করা। সে এককভাবে যাক আর কোয়ালিশন করে যাক, সেইভাবেই যাক। কোনো জি। রাজনৈতিক দল যদি বলে যে আমরা ক্ষমতায় যাওয়ার রাজনীতি করি না, তাহলে সে মিথ্যা বলে, অথবা তার রাজনীতি করার দরকার নাই।